আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সমাসের শেষ ক্লাসটা করব, অব্যয়ভাব সমাস। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে চলো অব্যয়ভাব সমাস শুরু করি আমরা। অব্যয়ভাব সমাসের সংজ্ঞায় বলছে, পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তার মানে কি অব্যয়ভাব সমাসে পূর্বপদে অব্যয়পদ নিষ্পন্ন হয়ে যাবে কিন্তু অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে, তাহলেই সেটা হবে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যোগে বাক্যটি রচিত হবে। তার মানে কি অব্যয়ভাব সমাস করতে গেলে অব্যয় যোগেই ব্যাস বাক্য যে আমরা করব সেটা অব্যয় যোগে অব্যয়ের অর্থযোগেই ব্যাস বাক্যটি রচিত হবে। যেমন এখানে বলতেছে আজানু লম্বিত, জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। আর আমরণ বলছে মরণ পর্যন্ত। জানু পর্যন্ত লম্বিত এখানে হচ্ছে বাহু বুঝাচ্ছে, আর আমরণ তো মরণ পর্যন্ত, মানে মরণের আগ পর্যন্ত। তাহলে দেখো এখানে পর্যন্ত আমরা যে ব্যবহার করছি এটা হচ্ছে অব্যয়ভাব সমাসের ব্যাস বাক্য, এবং এটাকেই আমরা ব্যাকরণের ভাষায় অব্যয় বলি। বা আমরা এটাও বলতে পারি যে অব্যয়ভাব সমাস উপসর্গ যোগেও গঠিত হবে। বলছে সামীপ্য হচ্ছে নৈকট্য, বিপ্সা হচ্ছে পৌনঃপুনিকতা কতা, পর্যন্ত অভাব, অনতিক্রমতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ভাব সমাস হয়। অব্যয়ভাব সমাস যখন আমরা করব তখন সামীপ্য মানে নিকট অর্থে হবে, বিপ্সা মানে পৌনঃপুনিকতা পারস্পরিকতা যেটা বলি আমরা, পর্যন্ত, অভাব এগুলো হচ্ছে অর্থ বোঝাবে যে কী অর্থে, হ্যাঁ, অনতিক্রমতা, সাদৃশ্য, যোগ্যতা এগুলো দিয়ে অব্যয়ভাব সমাস হবে। তাহলে চলো আমরা নিচের উদাহরণগুলো দেখি। বলছে সামীপ্য অর্থ হচ্ছে এখানে যেমন আমরা বলছি যে উপকণ্ঠ কণ্ঠের সমীপে, উপকূল কুলের সমীপে। আমরা সরাসরি একটা শব্দ বলি কুল, আর একটা বলি উপকূল, কুলের কাছাকাছি, সমীপে যেটা মানে উপকূল হচ্ছে কুলের মানে কাছাকাছি বোঝাচ্ছে সামীপ্য অর্থে। বিপ্সা হচ্ছে অনু বা প্রতি দিয়ে বোঝাবে, যেমন দিন দিন প্রতিদিন, হ্যাঁ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ অনুক্ষণ। তাহলে এখানে দেখো প্রতি, অনু এগুলো যে যুক্ত হচ্ছে এগুলো হচ্ছে বিপ্সা অর্থে। আর এগুলোকে আমরা কি বলতেছি, অব্যয় বলতেছি। হ্যাঁ, অভাব হচ্ছে নির বা নি অর্থে, যেমন নিরামিষ আমরা কি বলি, আমিষের অভাব। নির্ভাবনা ভাবনার অভাব, নির্জল জলের অভাব, নিরুৎসাহ উৎসাহের অভাব। তাহলে এটা অভাব অর্থে হবে। তারপর বলতেছে পর্যন্ত, আসমুদ্র হিমাচল কি বলছে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এটা এই যে যুক্ত হয়ে গেল সামনে, আপাদমস্তক মানে আমার পা থেকে মাথা পর্যন্ত সামনে কি যুক্ত হচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারি উপসর্গ যুক্ত হচ্ছে। এই যে অনু, প্রতি, নি, এগুলো কি, এগুলো উপসর্গ। তার মানে কি অব্যয়ভাব সমাস উপসর্গ যোগেই গঠিত হবে। এটা একটু মাথায় রাখলে তোমরা চিনে ফেলবা যে কোনটা অব্যয়ভাব সমাস। হ্যাঁ, তারপরে বলছে সাদৃশ্য অর্থ হচ্ছে উপশহর, শহরের সাদৃশ্য, উপগ্রহ গ্রহের তুল্য। তারপর বলছে উপবন বনের সদৃশ্য। অনতিক্রমতা বলতেছে যে অনতিক্রমতা যখন হবে, মানে আমরা যে বলি না যথারীতি তুমি টাইম মতো যথাসময়ে তুমি চলে এসো, বা যথারীতি বা যথাযোগ্য বা যথাবিধি বা যথাসাধ্য, এই যথা যখন যুক্ত হবে তখন এটার অর্থ হবে অনতিক্রমতা। আমরা নৈবিত্তিক যখন করব, নৈবিত্তিকে আমাদের অনতিক্রমতা পূরণ করতে হবে যথা। যেমন বলতেছে রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এরকম যথাবিধি যথাযোগ্য। আবার বলতেছে অতিক্রান্ত, অতিক্রান্ত হচ্ছে অর্থে, যেমন উদ্বেল বেলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত। তারপর বলছে বিরোধ, বিরোধ হচ্ছে প্রতিবাদ, আমরা বলি না প্রতিবাদ, প্রতিকূল, এগুলো হচ্ছে বিরোধ অর্থে। যেমন বিরুদ্ধবাদ, প্রতিবাদ হবে বিরুদ্ধবাদ, আর প্রতিকূল হবে বিরুদ্ধকূল। আর পশ্চাৎ অনু অর্থে, পশ্চাৎ যেটা অনু বোঝাচ্ছে, এই যে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলোই কিন্তু আসলে উপসর্গ, ঠিক আছে। পশ্চাৎ হচ্ছে অনুগমন, পশ্চাৎগমন অনুগমন, অনুধাবন পশ্চাৎধাবন। এরপরে বলছে ঈষৎ ক্ষুদ্রার্থে, যেমন ঈষৎ আনত ঈষৎ নত, আরক্তিম ঈষৎ রক্তিম। আর ক্ষুদ্রার্থে উপগ্রহ, যেমন আমরা বলি গ্রহ, গ্রহের ছোট যেটা সেটাকে বলি উপগ্রহ, এটা ক্ষুদ্রার্থে। নদী বড়, আর উপনদী যখন বলি তখন ক্ষুদ্রার্থে হয়ে যায়। তারপরে বলছে যে পূর্ণ বা সমগ্র অর্থে, পরিপূর্ণ সম্পূর্ণ, এটা মানে সম্পূর্ণ বোঝাচ্ছে, সমগ্র অর্থে বোঝাচ্ছে। দূরবর্তী বোঝাচ্ছে কি, পর হচ্ছে দূরবর্তী অর্থে, যেমন পরোক্ষ, অক্ষীর অগোচরে,
প্রপিতামহ, মানে প্রপিতামহ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আমার বাবার যে বাবা তাকে বোঝাচ্ছি। এরপর বলতেছে প্রতিনিধি। প্রতিনিধি কী অর্থে? প্রতিচ্ছায়া অর্থে। প্রতি অর্থে হচ্ছে প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব। আর প্রতিদ্বন্দ্বী অর্থ হচ্ছে প্রতিপক্ষ, আমার দ্বন্দ্বীকে যে আমার প্রতিপক্ষ। তাহলে প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রতি অর্থে হবে। তার মানে কি? দেখো আমরা একটু ঠান্ডা মাথায় যদি খেয়াল করি তাহলে একটা জিনিস বুঝে ফেলবো। দেখো প্রতি অর্থ যখন দিচ্ছে প্রতিগুলো সামনে যুক্ত হচ্ছে, পূর্ণ অর্থ যখন দিচ্ছে পূর্ণ সম্পূর্ণ দেখো শেষে যুক্ত হচ্ছে কখনো বা সামনে যুক্ত হচ্ছে কখনো। ক্ষুদ্র অর্থে দেখো সামনে যুক্ত হচ্ছে, ঈষৎ দেখো সামনে যুক্ত হচ্ছে, ঈষৎ বলতেছে সামনে যুক্ত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রধান সমাস। হ্যাঁ, এরপরে আমাদের আরও কিছু অপ্রধান সমাস আছে, যেমন প্রাদি সমাস, নিত্য সমাস, উপপদ, অলোক সমাস। এগুলো হচ্ছে আমাদের অপ্রধান সমাস। 6টি প্রধান সমাস ছাড়াও অপ্রধান সমাস আছে, সেগুলোরও অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন প্রাদি সমাসে যদি আমরা চিনতে চাই তাহলে প্রপতি অনু, এই 3টা কথা মনে রাখতে হবে। প্রপতি অনু অব্যয়ের সাথে কৃত প্রত্যয় যখন সাধিত হবে তখন ওইটা প্রাদি সমাস হবে। যেমন প্রকৃষ্ট রূপে বচন, প্রবচন। পরিভ্রমণ কি বলতেছে? চতুর্দিকে যে ভ্রমণ, পরিভ্রমণ। অনুতাপ কি বলতেছে? অনুতে যে তাপ, মানে পশ্চাৎ। প্রভাত কি বলতেছে? প্রকৃষ্ট রূপে ভাত, মানে আলোকিত করে চারিপাশ যেটা। তারপর বলতেছে প্রগতি, প্রকৃষ্ট রূপে গতি। তাহলে দেখো আমরা প্রাদি সমাস যে করতেছি, প্রাদি সমাসে কি কি থাকতেছে? প্রপতি অনু অব্যয় থাকতেছে, সাথে কৃতপ্রত্যয় সাধিত বিশেষ, কৃতপ্রত্যয় সাধিত বিশেষ। এই 2টা মনে রাখলে তোমরা বুঝে ফেলবে। আর প্রাদি সমাসগুলো দেখবা এই যে পরি, অনু, এরকম শব্দগুলো দিয়ে তৈরি হয়েছে বেশিরভাগই প্রাদি সমাস। আর নিত্য সমাস কোনটা? যে সমাসগুলো নিত্য সমাসবদ্ধ থাকে আর কি, পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, মানে ব্যাস বাক্য ছাড়া হয় যেটা, সেটা নিত্য। যেমন এখানে বলছে গ্রামান্তর অন্য গ্রাম, দর্শন মাত্র কেবল দর্শন, গৃহান্তর অন্য গৃহ। তারপরে বলছে কালসাপ কালতুল্য সাপ। হ্যাঁ, আমরা, তুমি, আমি ও সে, এই আমরা কিন্তু আমরা একশেষ দ্বন্দ্বে পড়েছি। আবার 92, 2 এবং 90 এই 2টা কিন্তু নিত্য সমাস বলতেছে, কিন্তু আমরা আমাদের সমাসের নিয়ম অনুযায়ী কিন্তু এই 2টাকে দ্বন্দ্ব সমাসও বলতে পারি। ঠিক আছে? তাহলে নিত্য সমাসে কি বলছে? নিত্য সমাসে বলতেছে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকবে, ব্যাস বাক্যের দরকার হবে না। প্রাদি সমাসে কি বলতেছে? প্রপতি অনু অব্যয়ের সঙ্গে কৃতপ্রত্যয় সাধিত বিশেষ যুক্ত হবে। তাহলে অপ্রধান সমাস পাইলাম আমরা 2টা, প্রাদি সমাস, নিত্য সমাস। হ্যাঁ, এই প্রাদি সমাস, নিত্য সমাসের উদাহরণগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এখান থেকে আমাদের পরীক্ষায় আসে, এই জন্য এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা তাহলে আমরাকে কি বলছি? দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব বলছি। 92কে আমরা দ্বন্দ্ব সমাস বলতেছি। ওই যে বলেছি ও এবং আর দিয়ে কি হয়? দ্বন্দ্ব সমাস হয়। তাহলে এখানে তুমি, আমি ও সে আছে যেহেতু, এটাকে আমরা দ্বন্দ্ব সমাসও বলতে পারি, একশেষ দ্বন্দ্ব। 2 এবং 90, 92, এটাকেও আমরা দ্বন্দ্ব সমাস বলতে পারি। তাহলে মোটামুটি আমাদের সমাসের আলোচনা শেষ হলো। আমরা অপ্রধান সমাস পেলাম, প্রাদি সমাস, নিত্য সমাস, উপপদ, অলোক। এটা আমরা করেছি কোথায়? তৎপুরুষ সমাস যখন করেছি তখন আমরা করেছি। এগুলো হচ্ছে অপ্রধান। ঠিক আছে? এরপরে দেখো আরেকবার করে আমরা দেখি এগুলো। মোটামুটি আমাদের উপসর্গ যোগে এই অব্যয়ভাব সমাসটা যুক্ত হয়। এটা তোমাদের এখন বর্তমানে মাধ্যমিকে নাই, এইটা বাদ দিয়েছে মাধ্যমিকে, এটা উচ্চ মাধ্যমিকে আছে, সামনের বছর ইনশাল্লাহ মাধ্যমিকেও চলে আসবে। হ্যাঁ, আর আমরা দ্বিগু সমাস নিয়ে তো আগে ক্লাস করেছি। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আমরা অব্যয়ভাব সমাস সম্পর্কে জানলাম। অব্যয়ভাব সমাস চিনতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? অব্যয় পদগুলো, উপসর্গগুলো ভালো করে জানতে হবে। অব্যয় পদটা কোথায় বসছে, হ্যাঁ, অব্যয়ভাব সমাসে, সেটা জানতে হবে। অব্যয়ভাব সমাসটা কিন্তু কঠিন কিছু না, তুমি যদি ভালো করে একটু উপসর্গটা চিনে ফেলো বা অব্যয়টা চিনে ফেলো তাহলেই কিন্তু তুমি অব্যয়ভাব সমাসটা পেরে যাবে। তাহলে ক্লাসটা ভালো করে শোনো, যেখানে না বুঝতে পারবা সেখানে বারবার পড়ো, তাহলে ইনশাল্লাহ বুঝে ফেলবা। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো ক্লাস নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।